আছে কোথায়? আপনার মেয়েই তো আমাকে হয়রান বানিয়ে দিল। চলো, তোমার সাথে একটু জরুরি কথা আছে আমার, হুটহাট হারিয়ে যাবে না যেন। সুজানাকে টেনে নিয়ে গেলেন উনি। সুজানা যেতে যেতে বলল, আচ্ছা, কোথায় যাচ্ছি আন্টি? উনি এদিক ওদিক তাকিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, আশেপাশে অভি আছে কিনা একটু দেখে নি। ছেলেটা আমাকে নজরে রেখেছে। কেন? কেন কেন করো না তো। তোমাকে যেটা বলতে এসেছি সেটা শোনো। তোমাদের ওই কলেজের, দূর না, বিশ্ববিদ্যালয়, কোনো মেয়ের সাথে অভির বেশি কথা বলে সেটা আমাকে বলো। সুজানা বলল, হ্যাঁ স্যার? হ্যাঁ, তোমাদের স্যার। আমি তো জানি না। তো কি কচু জানো? আমি তো জানি না। এটা কোথায়, এটা কোনো কথা হলো? আল্লাহ আমাকে বাঁচাও। শোনো মেয়ে, অভি ওখানে কার সাথে বেশি কথা বলে ওটা তুমি লক্ষ্য রাখবে, ঠিক আছে? যখনই দেখবে কোনো মেয়ের সাথে বেশি কথা বলছে, হাসি তামাশা করছে কিংবা আলাদা কথা বলছে, তখনই তুমি আমাকে এসে বলবে। তখনই? আরে না, যখন বাবুদের পড়াতে আসবে তখন। আচ্ছা মনে থাকবে তো? এসব কিন্তু আবার অভিকে বলবে না যেন। আচ্ছা। তখনই অভিককে দেখে সালমা বেগম একদম সোজা হয়ে দাঁড়ালেন। এখানে কি হচ্ছে? সুজানা সালমা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। সালমা বেগম বললেন, কোথায় কি হচ্ছে? আমি ওর সাথে কথা বলছিলাম। আচ্ছা, ভালো। হ্যাঁ, ভালো হবে না কেন? কেন উত্তর আমার কাছে নেই, তোমার কাছে আছে? অভি, মস্করা করবি না। সুজানা ঠোঁট টিপে হাসল। এরা মা ছেলে দুটোই পাগল। আজিম সাহেব মা ছেলে আর সুজানাকে দেখে এগিয়ে এলেন, বললেন, কি চলছে এখানে? অভিক পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, বাবা মা সুজানের সাথে কিছু সলা পরামর্শ করছিল, শুনতে এলাম। বললেই হলো নাকি? আজিম সাহেব হাসলেন, বললেন, সুজানা আন্টি তোমাকে প্রচুর জ্বালাচ্ছে দেখতে পাচ্ছি। সুজানা মৃদু হেসে বলল, ও না, তেমন কিছু না। তুমি একদম কথা বলবে না। ছেলেটাকে নিজের মতন বানাচ্ছ না, আমার থেকে কথায় লুকায়। অভিক চোখের ইশারায় চুপ করতে বলল, ছেলে কি লুকিয়েছে সালমা? অনেক কিছু লুকাচ্ছে সে ইদানিং, তুমি সব জানো, শুধু আমিই জানি না। শোনো, ছেলেকে নিজের মতন করছো সে ভালো কথা, কিন্তু ছেলের বউ একদম আমার মনের মতন হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তুমি নিজ হাতে গড়ে নিও, কোনো সমস্যা না, ঠিক আছে। হ্যাঁ। ওনাদের সাথে সাথে সুজানাও ঠোঁট টিপে হাসল। সালমা বেগম তার দিকে ফিরে পড়ল, তুমি হাসছো কেন? তুমি যাও তোমায় ইয়ের কাছে। কার কাছে? মা গো মা, সব বলে দিতে হয়? কিছুদিন পর শ্বশুরবাড়ি যাবে, আপাতত তোমার মায়ের কাছে যাও বাছা। সুজানা মাথা নেড়ে চলে গেল। সালমা বেগমও বাবা ছেলের দিকে তাকে হনহনিয়ে চলে গেলেন। টুনি চলে যেতেই বাবা ছেলের কানের পাশে গিয়ে বলল, অভিক ফারদিন, তোমার বউয়ের কপালে দুঃখ আছে। আমার মতো ধৈর্যশালী হলে তো ভালোই। অভিক ঠোঁট উল্টে বলল, কনফিউজড। কে? তারা দুজনেই। বাবা এবার ভ্রু কুচকে তাকালেন ছেলের দিকে। কিয়ৎক্ষণ পর হেসে উঠল দুজনেই। ভোরের পাখি ডাকছে। রাত 12টার দিকে বিবাহ কার্য সম্পূর্ণ হওয়ার পরে যে যার বাড়ি ফিরেছে সবাই। সুজনার ঘুম পুরোপুরি ভাঙেনি, তবে কাকপক্ষীর ডাক শুনতে পাচ্ছে। মা ঘরে জানালা খুলে দিতেই ঘুম ঘুমো চোখে তাকালো সুজানা। মায়ের মুখ দেখে চোখে ঘষতে ঘষতে দিয়ে বলল, কয়টা বাজে আম্মা? 8টা। আজও তো ভার্সিটি যাবি না, আর কিছুদিন পর উঠিস। সুজানা গায়ে কাঁথা টেনে নিল। আজকে ক্যাম্পাসে যাবে না, ঘুমও ভালো হয়নি, এখন না উঠাই ভালো। তবে কিছু মুহূর্ত পার হতে লাফ মেরে উঠে বসলো নিজেই। কাঁথা সরিয়ে নামতে নামতে বলল, আজকে না আমাকে অফিসে যেতে হবে, আমার অনেক কাজ আম্মা। অফিসও যাবি, টিউশনিও তো যাবি। আজ তো 31 তারিখ, পড়িয়ে আসি আজ। আর আমার বলাও হয়নি ওনাদের যে আজ থেকে আর পড়াতে যাব না, অফিসে 10টায় যাব। আমাকে যেতে বলেছে। জয়েন তো কাল থেকে। সাজিয়া বেগম আশ্চর্যজনিত চোখে চেয়ে রইলেন। টিউশনিতে যাবি না, ওইটা ওনাদের আগে বলে রাখিস। মা বলার সুযোগ সময় কোনোটাই হয়নি। আজ ওই বাড়িতে যাওয়া মাত্রই কথাটা বলে দেব। ওনারা কষ্ট পাবে, ধীরে সুস্থে বলিস, দিলে কি হতো? সুজানা ওয়াশরুমের দরজা খুলে বলল,
কষ্ট পাবেন না। সাইফ ভাই তো বললো অন্য কেউ পড়াতে যাবে কাল থেকে। আমি আবিদের আম্মুকে বুঝিয়ে বলবো। যা ইচ্ছে তাই কর। সুজানা মুখে হাত ধুয়ে দোতলায় চলে গেল। কলিং বেল বাজতে রাশেদা বেগম দরজা খুলে দিলেন। সুজানাকে দেখে বললেন, তোকে ডাকতে যাচ্ছিলাম। সাইফ ভাই এখন আছে? হ্যাঁ, এক্ষুনি বেরোয় যেত। যা, কথা বলে আয়। সুজানা সাইফের ঘরের দিকে পা বাড়ালো। সাইফ ফাইলপত্র গুছানোর সময় সুজানা দরজায় টোকা দিল। আসবো? আয়। সুজানা ঘরে পা রাখলো। সাইফ বলল, ফোন এসেছে? না, এখনো ফোন আসেনি। 9টায় দেবে তাহলে। অফিসের বস কি মহিলা? নইলে চাকরিটা তোর হতো না। থ্যাংক ইউ। আম্মাকে এজন্যই রাজি করাতে পেরেছি। সাইফ হাসলো, বলল, ওই বাড়িতে বলে দিয়েছিস? না, আজ বলবো। ভাবছি ওনারা যদি রাগ করে। রাগ কেন করবে? ওনারা কি তোকে 10,000 টাকা বেতন দেবে? আজব। ওই অফিসে অনেক ছেলেমেয়ে কাজ করে। আমার বিশ্বাস আছে তুই পারবি। কোনো একদিন কম, কোনো দিন বেশি থাকতে পারে। সবকিছুর আগাম প্রস্তুত থাকা দরকার। আচ্ছা। সাইফ বেরিয়ে যাচ্ছিল। সুজানা বলল, থ্যাংক ইউ। তুমি না থাকলে কি যে হতো। সাইফ হেসে তার মাথা চাপড়ে দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বড় হয়ে গেছিস সোজো, তাই তোকে বিয়ে দিয়ে দেব। সুজানা চেঁচিয়ে উঠে তার পেছনে ছুটে বলল, তোমার মাথা। আমার মাথা নয়, সত্যি। বিয়ে তুমি করো। আমার বান্ধবীকে বসিয়ে রেখে আমার বিয়ে খাওয়া হচ্ছে। তোর বান্ধবীকে তোর বিয়ে খাওয়াবো। হ্যাঁ। সাইফ হাসতে হাসতে বেরিয়ে পড়ল। রোজা এসে বলল, কে বরটর কে বলেছে সব কথাবার্তা হলেই বর হয়ে যায়? আর একবার এসব বললে মেরে গাল লাল করে দিব, বেয়াদ্দব। রেগে বেরিয়ে গেল সুজানা। রোজা ঠিক করে হেসে উঠে বলল, মেয়েটা একদমই বিয়ে টিয়ে কথা শুনতে চায় না। আজব মেয়ে একটা। সুজানা 3তলায় গিয়ে ঘরে পা রাখলো। রান্নাঘরে গিয়ে চা নাস্তা খেয়ে ঘরে গিয়ে সাদা আকাশি রঙা ব্যাগটা খুঁজে বের করে মেশিন ঘরে পা রাখতেই সাজিয়া বেগম বললেন, কি এটা? কাজ আছে আম্মা। আন্টির ব্লাউজগুলো আর কতদিন লাগবে? অনেক কাজ, সবগুলো একসাথে দেব। এগুলো কার? সুজানা অভিকের ট্রাক সুইটটা বের করে রাখলো, বলল, ওই বাড়ির ছোট কর্তার। লুজ হয়, তাই ফিটিং করতে হবে। ওইদিকে রাখ, করে দেব। না। বিস্মিত চোখে তাকালেন সাজিয়া বেগম। কেন? তোমার দক্ষ হাতের কাজ বুঝে যাবে। আমাকেই করতে হবে। বুঝতে পারলাম না। উনি আমাকে করতে বলেছে আম্মা। সেলাই তো আমি করছি। আমি কি করে বলবো কেন বলেছে? তোমাকে কষ্ট দিতে চায় না, তাই বোধ হয়। তুমি সরো, আমি করে নিব। পারবি না? আমাকে দে। আম্মা, স্যার আদেশ মানতে হয়। আচ্ছা, সাবধান কিন্তু। সন্দিহান চোখে চেয়ে রুম ত্যাগ করলেন সাজিয়া বেগম। সুজানা ট্র্যাক সুইটা ফিট করে আগাগোড়া দেখল। অনেক জায়গায় কুঁচকে গেছে। গেলে যা, তাকে করতে বলেছে কেন? এসব কি তার কাজ? ঘড়ির কাঁটা 10:30টার ঘরে। রোদের মাত্রা তীব্রতর। শাঁসা করে এগিয়ে যাওয়া গাড়ির পেছনে ধাওয়া ধরেছে ধুলো। পথচারী আর মানুষের কোলাহলে ব্যস্ত শহরে পথধুলোয় জর্জরিত সুজানা কয়েকবার কেশে নিল। সে অফিসের ঠিকানায় পৌঁছেছে বেশ খানিকক্ষণ। সাহস পাচ্ছে না এগোতে। পাশেই বসে আছে ক্লান্ত ক্ষুধার্ত একটি কুকুর। জিহ্বা বের করে সুজানার দিকে তাকিয়ে হাঁপাচ্ছে। সুজানার মায়া হলো। ব্যাগের ভেতর থেকে বাটার বন বের করে ছুঁড়ে মারল কুকুরটির দিকে। কুকুরটি গপাগপ খেয়ে তেড়ে এলো সুজানার দিকে। ঘেউ ঘেউ করা শুরু করে দিল। সুজানা দোয়া দুরুদ পড়ে বলল, কি সর্বনাশ! তোকে খেতে দিলাম বলে আমার দোষ হয়ে গেল। যা, দূর হ। কি আজব ব্যাপার! দ্রুত রাস্তা পার হয়ে গেল সুজানা। কুকুরটিও সাথে সাথে রাস্তা পার হয়ে গেল। সুজানার পেছন পেছন ছুটল, লেজ নেড়ে নেড়ে। সুজানা বিড়বিড়িয়ে বলল, মহাবিপদ তো। কেন আমার পেছনে লেগেছিস ভাই? কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগলো। সুজানা চোখ তুলে সাদা বিল্ডিংটার দিকে তাকালো। দোতলায় যেতে বলেছে। পাশেই বিশাল একটি শোরুম। সাদা কাচ বাঁধা, দরজা খুলে কেউ একজন উকি দিল বোধহয়, আবার চলে গেল। সুজানা অফিসের উদ্দেশ্যে পা বাড়ালো। কুকুরটাকে দেখা যাচ্ছে না আর। গাড়ি আর বারান্দা পার করে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যাওয়ার সময় সুটবুট পরা দুজন পুরুষ মানুষকে দেখলো কথা বলতে বলতে নেমে আসছে। সুজানা সাইড চেপে দাঁড়িয়ে পড়ল। লোক দুটো তার দিকে তাকিয়ে চলে গেল। সুজানা দোতলায় উঠতেই হ্যাংলা পাতলা একটা ছেলে এসে বলল,
আপনি কি সুজানা? জি। আমার সাথে আসুন। সুজানাকে ছেলেটা একটা অফিস রুমে নিয়ে গেল। অনেকে ডেস্কে বসে আছে, ল্যাপটপে মনোযোগ। সুজানা সবাইকে ঘুরে ফিরে দেখে নিল। সুজানা ডেস্কে গিয়ে বসার কিছুটা পরে দরজা দিয়ে রূপবতী এক মহিলাকে ঢুকতে দেখা গেল।